প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ বখতিয়ার খলজি, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ফজিলাতুন্নেসা মহিলা কলেজ। আজকে একাদশ শ্রেণীতে তোমরা এখানে ভর্তি হয়েছ ব্যবসায় শিক্ষা বিভাগে। ফজিলাতুন্নেসা মহিলা কলেজে একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে আমার এবং আমার কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার প্রথম ক্লাসটাই শুরু করছি। এই ক্লাসের নেওয়ার শুরু করার আগে আমি কিছু মূল্যবোধ, নৈতিকতা এবং বুনিয়াদী কিছু কথা বলতে চাই। তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ। এর আগে তোমরা অনেকগুলো ক্লাস পার করে এসছো, অনেকগুলা কারিকুলাম সিলেবাস সম্পন্ন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পাঠ্যসূচির বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে বিভিন্ন শিক্ষকদের সাথে তোমরা তাদের সংস্পর্শে এসে ভালো ভালো জ্ঞান অর্জন করে ভালো রেজাল্ট করে আজকে এখানে এসেছো। আজকে আমার প্রথম ক্লাস হিসাব বিজ্ঞান। আমি এই ক্লাসে তোমাদের কিছু নির্দেশনামূলক কথা বলতে চাই। প্রথমেই সেটা হলো যে একাদশ শ্রেণীটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শ্রেণী। একজন শিক্ষার্থীর জীবনে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ 2টা বছর তার শিক্ষা জীবনের এবং আগামী দিনের ভবিষ্যৎ সূচনা করবার জন্য একটা সূচনা লগ্নে এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা এই একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে ভালো করে পড়াশোনা করবে, ভালো পরীক্ষার ফলাফল অর্জন করতে পারবে, তারা আগামী দিনে উচ্চশিক্ষায় দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো একাদশ শ্রেণীতে এখানে সম্পূর্ণ উন্মুক্ত, স্কুলের মতো এখানে ওইভাবে ধরাবাঁধা এবং গণ্ডিবাঁধার জীবন এখানে না। এখানে কিছুটা উন্মুক্ত জীবন। আর এই উন্মুক্ত জীবনে প্রত্যেকটা শিক্ষার্থীকে সচেতন হতে হয়, তার নিজের গাইড তাকে নিজে হতে হয়। অর্থাৎ কখন সে পড়াশোনা করবে, কখন সে ঘুমের থেকে উঠবে, কখন সে কলেজে যাবে, কখন বাসায় ফিরবে, কখন সে তার প্রতিদিনকার পড়াশোনাটি প্রতিদিন কমপ্লিট করে পরবর্তী দিনে আবার নতুন করে ক্লাসে উপস্থিত হয়ে তার যে শিক্ষা, তার যে শ্রেণীকক্ষে বসে পাঠ শোনা এবং সেই পাঠটা আত্মস্থ করে তার শ্রেণীর যে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাগুলি হয়, অর্থাৎ সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিকী, বার্ষিক, সর্বশেষ যেটা নির্বাচনী পরীক্ষা। আর নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ হয়ে তাকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং সেই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফলধারীরা যারা, তারাই বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় তারা শিক্ষা গ্রহণ করবার জন্য উপস্থিত হয় এবং সেখানে উপস্থিত হয়ে তারা ভালো করে শিক্ষা জীবন সমাপ্ত করে কর্মজীবনে প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, একটি বছর হয়তো একাদশ শ্রেণীর জন্য আমরা সময় নির্ধারণ করে থাকি, অর্থাৎ সরকার আমাদের যে কারিকুলাম এবং সময় দিয়েছে, একাদশ শ্রেণীর জন্য একটি বছর, দ্বাদশ শ্রেণীর জন্য আরেকটি বছর, অর্থাৎ 2 বছরের এই এইচএসসি ক্লাসের কোর্সকাল, সময়কাল। এই সময়কালের মধ্যে আমাদেরকে পুরা সিলেবাস কমপ্লিট করতে হয় এবং বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তো এখন তোমরা বড় হয়েছ, তোমাদের সামনে যথেষ্ট দায়িত্বপূর্ণ ভূমিকা তোমাদের বাবা মা তথা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অনেক দায়িত্ব তোমাদের উপরে এসে যায়। ছোট ভাই বোন আছে, তাদেরকে দেখভাল করতে হয়, বৃদ্ধ বাবা মাকে
দেখাশোনা করতে হয়, বাজার থেকে অনেক কিছু আনার প্রয়োজন হয়। তো তার মাঝখানে তোমাদের শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে নিতে হবে। তাহলে এখানে আরেকজন তোমাকে যে বলবে যে তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার গার্জিয়ান বলবে বা তোমার আত্মীয়স্বজনরা বলবে, তোমার গৃহশিক্ষক বা তোমার বাসার কলেজের শিক্ষক সবাই তোমাকে উপদেশ দিবে বা দিক নির্দেশনা দেবে, তা কিন্তু নয়। কারণ তুমি বেশ বুঝতে পারছো বা তোমার বোঝার মতো ক্ষমতা বা বয়স হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে খেয়াল করবা যেন একটি মুহূর্ত, একটি সময় যেন অবহেলায় নষ্ট না হয়। প্রত্যেকটা মুহূর্ত তোমরা যথাযথভাবে কাজে লাগাবে, নিয়মিতভাবে কলেজে আসবে, কলেজে এসে প্রতিদিনকার রুটিনে পিরিয়ডে যে ক্লাস আছে সে ক্লাস নিয়মিত করবে। কোনো কিছু বুঝতে না পারলে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের কাছ থেকে, আমাদের কাছ থেকে ভালো করে বুঝে নিয়ে বাসায় ফিরে যাবে। বাসায় ফিরে যেয়ে বিকালবেলা বা সন্ধ্যাবেলায় এইগুলো তোমরা একটু বইয়ে বিস্তর আলোচনা করা আছে, এই বিস্তর আলোচনাটা বইয়ে পড়লেই তোমরা আরো সুন্দর করে বুঝতে পারবে। পরবর্তী দিন আবার নতুন করে ক্লাসে আসবে, এভাবেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই নৈতিকতার এবং নীতিগত কথাগুলো তোমরা বুঝতে পেরেছ। এ ব্যাপারে আমি পরবর্তীতে সুযোগ পেলে আবারও আলোচনা করব। এখন আমাদের যে মূল বিষয় হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান কি এ সম্পর্কে একটু ধারণা দিতে চাই। হিসাব রাখতে, কিভাবে হিসাব রাখতে হবে তা যে বিজ্ঞান শিক্ষা দেয়, কিভাবে হিসাব রাখতে হবে তা যে বিজ্ঞান শিক্ষা দেয় তাকেই হিসাব বিজ্ঞান বলা হয়। তাকে কি বলা হয়? হিসাব বিজ্ঞান বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা কথা এখানে শিখেছি, কিভাবে হিসাব রাখতে হবে তা যে বিজ্ঞানের শিক্ষা দেয় তাকে আমরা হিসাব বিজ্ঞান বলে থাকি। এখন হিসাব একটা শব্দ আর বিজ্ঞান আর একটা শব্দ। এখানে হিসাব বিজ্ঞান শব্দদ্বয় মিলিত হয়েই তৈরি হয়েছে। এখানে হিসাব বিজ্ঞান শব্দদ্বয় মিলিত হয়ে একসাথেই হিসাব এবং বিজ্ঞান দুটি শব্দ একসাথে মিলিত হয়ে কি হয়েছে? হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব শব্দের অর্থ হলো গাণিতিক সংখ্যা, গাণিতিক সংখ্যা বা লিখে রাখা। হিসাব শব্দের অর্থ হলো কি? গাণিতিক সংখ্যা যা গণনা করা বা লিখে রাখা, হিসাব শব্দের অর্থ। আর বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞান। তাহলে বিচার বিশ্লেষণ করলে এবং পরিশেষে আমরা হিসাব বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হিসাব সম্পর্কিত বিশেষ জ্ঞান। যা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, অনার্থিক প্রতিষ্ঠান, পারিবারিক সাংসারিক জীবনের হিসাব রাখা সব কিছু কিন্তু এই হিসাব বিজ্ঞানের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিসাব বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত আছে। কিভাবে? তাহলে শোনো, একটা শিশু সন্তান যখন ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে, সেখান থেকে কিন্তু হিসাব বিজ্ঞানের কার্যক্রম শুরু হয়। কারণ ওই বাচ্চাটার ওজন কত, ডাক্তার ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে ওজন নেয়। ওজন নিলে একটা সংখ্যা পাওয়া যায় না যে 2 কেজি, 3 কেজি না 4 কেজি ওজন। এরপরে তার বয়সের দিনখান কিন্তু ওইখান থেকে শুরু হলো যে অমুক তারিখে এতটার দিন সে জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে এসেছে। তাহলে কি তার জন্মের সাথে সাথেই হিসাব বিজ্ঞানের কার্যক্রম শুরু হলো। তার বড় হওয়া, তার লেখাপড়া শেখা, তার কর্মজীবন শেষ করা, তার অবসরে যাওয়া এবং সর্বোপরি মৃত্যুর পরেও এই ব্যক্তির হিসাব বিজ্ঞান রয়েছে মৃত্যুর সময় এবং মৃত্যুর পরেও। কারণ তার যখন সমাধিস্থ করা হয় তখন একটা নির্দিষ্ট মাপের জায়গা তাকে সমাধিস্থ করা হয়, সেখানেও কিন্তু হিসাব সম্পর্কিত একটা বিষয় রয়েছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে সাধারণভাবে বলতে পারি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিংবা মৃত্যু পরবর্তী পর্যন্তও হিসাব বিজ্ঞানের ভূমিকা রয়েছে। তাহলে আমরা শিখেছি যে কিভাবে হিসাব রাখতে হবে তা যে বিজ্ঞানের শিক্ষা দেওয়া হবে, কিভাবে হিসাব রাখতে হবে তা যে বিজ্ঞানের শিক্ষা দেওয়া হয় তাকে কি বলা হয়? হিসাব বিজ্ঞান বলা হয়।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা নিতে পেরেছ। এরপরে হিসাব বিজ্ঞানের গুরুত্ব, হিসাব বিজ্ঞানের সুবিধা, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য, হিসাব বিজ্ঞানের ভূমিকা, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা ইত্যাদি ইত্যাদি বিষয় ব্যাপক বিস্তৃতভাবে তোমাদের পাঠ্যসূচির বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আশা করি তোমরা সেগুলো মনোযোগ দিয়ে একবার, দুইবার, তিনবার পড়লেও আত্মস্থ করবে এবং সেখান থেকে আমাদের যে সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন করা হয় তার উত্তর তোমরা যথাযথভাবে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ হিসাব সমীকরণ সে সম্পর্কে একটু আলোচনা করতে চাই। এখানে আমি আলোচ্য সূচির মধ্যে লিখেছি হিসাব বিজ্ঞান ও হিসাব সমীকরণ। আমি হিসাব বিজ্ঞান সম্পর্কে, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো যে হিসাব বিজ্ঞান কাকে বলা হয়, হিসাব বিজ্ঞানের জনককে, হিসাব বিজ্ঞানের উত্থান কোথা থেকে, কিভাবে হিসাব বিজ্ঞান এসেছে। তাহলে আমরা সেই 1494 খ্রিস্টাব্দের ইটালির ভেনিস শহরে লুকা প্যাসিওলি তার সর্বপ্রথম তিনি যে বইটা লেখেন সেই বইয়ের মধ্যেই হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তাই 1494 খ্রিস্টাব্দের লুকা প্যাসিওলি যে কথা বলেছেন সেই কথা আজ পর্যন্ত, লুকা প্যাসিওলির কথাই আজ পর্যন্ত প্রচলিত এবং তার নিয়ম কানুন কলা কৌশল এবং তার সেই ফর্মুলাই এখনো পর্যন্ত প্রচলিত আছে। যদিও হিসাব বিজ্ঞানের বর্তমান পর্যন্ত অনেক সংস্কার হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু মূল কথা এখনো কিন্তু সেই লুকা প্যাসিওলির দেওয়া দুতার পাতা খেলার নীতি হিসাব বিজ্ঞানের মধ্যে অবস্থান করছে এবং সেখান থেকে আজ পর্যন্ত হিসাব বিজ্ঞানের যত আধুনিকীকরণ হয়েছে, সম্প্রসারণ হয়েছে, এক দেশ থেকে আরেক দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীর গ্লোবালাইজ হয়েছে, সব কিছু সেই লুকা প্যাসিওলির 1494 খ্রিস্টাব্দের তত্ত্ব এবং বইয়ের দেখানো পদ্ধতি মোতাবেক। তাই লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তোমরা অনেক নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে পেয়ে যাবা হিসাব বিজ্ঞানের জনক কাকে বলা হয়, কত সালে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছিল, হিসাব বিজ্ঞানের উৎপত্তি কাল বলো। এখানে বিস্তারিত এই অধ্যায় প্রথম দিকেই আলোচনা করা আছে, তোমরা বইয়ে পড়ে বিস্তারিত বুঝবা। কোনো প্রশ্ন যদি হিসাব বিজ্ঞান কাকে বলে, কোথা থেকে আসলো, উৎপত্তিকাল, ক্রমবিকাশ, সম্প্রসারণ সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে বইয়ে পড়ার পরে কোনো কিছু বুঝতে না পারলে আগামী ক্লাসে আমাকে বলবা, অবশ্যই আমি তোমাদের সেই ক্লাসটা সম্পর্কে বিস্তার ধারণা দিয়ে থাকবো। তো এখন আমি তোমাদের একটু হিসাব সমীকরণ সম্পর্কে সামান্য ধারণা দিতে চাই। তোমরা আশা করি মনোযোগী আছো। হিসাবকে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা, সেটা কিভাবে? আমরা জানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানই বেশি প্রযোজ্য হয়ে থাকে। ব্যবসা করতে হলে সম্পদ, দায়, আয়, ব্যয়, সম্পদ, দায়, আয়, ব্যয়, এইগুলা ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে একটি প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে ঠিক সেই পরিমাণে দায় থাকবে। আমার এখানে ছোট্ট একটা ফর্মুলা দেওয়া আছে হিসাব সমীকরণের সূত্র, এ সমান সমান এল প্লাস ওই। সূত্রটা তোমরা বইয়ের মধ্যে পাবে, প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে, হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে। এ সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এ সমান সমান অ্যাসেটস বা সম্পদ, এল সমান সমান লায়াবিলিটিস বা দায়, আর ওই ই সমান সমান ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এখন সম্পদ কাকে বলা হয়? সম্পদ হলো সেই জিনিস যা আমাদেরকে, প্রতিষ্ঠানকে সুবিধা ভোগ করার সুযোগ করে দেয়। সম্পদ কি? যা ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করবার সুযোগ করে দেয়। সম্পদ আবার দুই প্রকার, একটা হলো স্থায়ী সম্পদ আর একটা হলো চলতি সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা মনোযোগী আছো। আমি বলেছি সম্পদ দুই প্রকার, একটা হলো স্থায়ী সম্পদ ফিক্সড অ্যাসেটস, আর একটা হলো চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। এখন প্রশ্ন হলো চলতি সম্পদ স্থায়ী সম্পদ কাকে বলা হয়? স্থায়ী সম্পদ হলো সেই সম্পদ যার স্থায়িত্ব এবং অস্তিত্ব কাল 1 বছর অধিক কাল সময়ে চলতে থাকে। যার স্থায়িত্ব এবং অস্তিত্ব কাল 1 বছর অধিক কাল সময় চলতে থাকে তাকে স্থায়ী সম্পদ বলা হয়। যেমন ভূমি, দালানকোঠা, কলকবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র, ট্রেডমার্ক, সুনাম ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা জমি তুমি কিনলে, জমি একটা ক্রয় করলে, এই জমির ক্রয় করার ফলে তার যে সুবিধা, এটা 1 বছরের অধিক কাল যাবৎ চলতে থাকবে। এই যে 1 বছর অধিক কাল যে চলতে থাকে, এটাই হলো তার স্থায়ী সম্পদ। একটা আসবাবপত্র, তুমি একটা ফার্নিচার ক্রয় করলে, এই ফার্নিচারটা 1 দিনে, 2 মাসে, 1 বছরে নিঃশেষ বা ধ্বংস হয়ে যায় না। একটা চেয়ার, একটা আলমারি, একটা টেবিল, একটা কম্পিউটার ডেস্ক, এইগুলাকে স্থায়ী সম্পত্তি বলা হয়। কলকবজা মেশিনারিজ, অর্থাৎ আমরা কারখানার মধ্যে অনেক দামি দামি মেশিন ক্রয় করি কোনো মাল বা পণ্য উৎপাদন করবার জন্য। কোনো পণ্য উৎপাদন করবার জন্য আমরা যে মেশিনারিজগুলো ক্রয় করি সেটাও স্থায়ী সম্পত্তির মধ্যে পড়ে। এগুলোরও কিন্তু স্থায়িত্ব বা অস্তিত্ব 1 বছর অধিক কাল, কারণ এগুলো 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় না। দালানকোঠা, একটা বিল্ডিং তুমি ক্রয় করলে, একটা বিল্ডিং তুমি তৈরি করলে, এই বিল্ডিংটা কিন্তু সর্বনিম্ন 50-100 বছর পর্যন্ত এর অস্তিত্ব বা স্থায়িত্বকাল থাকে। তাই আমরা সহজভাবে বুঝবো, যার স্থায়িত্ব এবং অস্তিত্বকাল 1 বছর অধিক সময় ধরে চলে তাকে বলা হয় স্থায়ী সম্পদ। এবার আসি চলতি সম্পদ কাকে বলা হয়। চলতি সম্পদ হলো সেই সম্পদ যা দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায়, অর্থাৎ ভোগ করা যায়। সাধারণত এর মেয়াদ 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। কতটুকুনি সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে? 1 বছরের মধ্যেই এর সময়কাল নির্ধারণ করা থাকে। যেমন মাল ক্রয় করলাম নগদ টাকা দিয়ে, তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেল, বিনিময়ে মাল আসলো। আবার মাল বিক্রয় করলাম নগদ টাকায়, অর্থাৎ আমার কাছে নগদ টাকা চলে আসলো, আমার কাছ থেকে চলে গেল পণ্য বা মাল। অর্থাৎ এই নগদ টাকা এটা একটা চলতি সম্পদ, কারণ নগদ টাকা আমি যখন খুশি, যেখানে খুশি, যে অবস্থায় ব্যবহার করে আমার সুবিধা আমি গ্রহণ করতে পারি। মজুদ পণ্য, যেটা আমরা ইংরেজিতে বলি ক্লোজিং স্টক, অর্থাৎ যে পণ্যের ব্যবসা করি সেই পণ্য বাজারে বিক্রি করার পরে কিছু পণ্য অবশিষ্ট থেকে যায়। সব পণ্যই কিন্তু বছরের শেষ দিনে বিক্রি হয়ে যায় না। এই বছরের শেষ দিনে যে পণ্যটা অবিকৃত অবস্থায় আমার গুদামে অর্থাৎ স্টোরে থাকে সেটাই হলো মজুদ পণ্য, ইংরেজিতে বলা হয় ক্লোজিং স্টক। দেনাদার, যাদের নিকট বাকিতে মাল বিক্রি করা হয় তাদেরকে দেনাদার বলা হয় বা প্রাপ্য হিসাব বলা হয়। দেনাদার বা প্রাপ্য হিসাবের অর্থাৎ যাদের কাছে আমরা টাকা পাই তাদের কাছে আমরা এই টাকার তাগাদা দিলেই তাদের কাছ থেকে আমরা টাকা দ্রুত পেতে পারি। প্রাপ্য হিসাব, দেনাদার একই কথা। আরও কিছু জিনিস আছে চলতি হিসাব, যেমন অগ্রিম কোনো টাকা যদি কোথাও দেওয়া থাকে সেটাও আমাদের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো সম্পদ আমরা প্রাথমিকভাবে আমি বলেছি 2 প্রকার, একটি হলো স্থায়ী সম্পদ আর একটি হলো চলতি সম্পদ, অর্থাৎ ফিক্সড অ্যাসেট, আর আরেকটা হলো কারেন্ট অ্যাসেট। আরও এক প্রকারের সম্পদ আছে যেটা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে, কিন্তু যার কোনোটা স্পর্শ করা যায় বা কোনোটা স্পর্শ করা যায় না। যেমন সুনাম, সুনাম কিন্তু একটা সম্পদ, কিন্তু সেই সুনাম কিন্তু চোখে দেখা যায় না, স্পর্শ করাও যায় না, কিন্তু এটা অনুভব করা যায়। এই সুনাম আবার তৈরি করতে হলে একটা প্রতিষ্ঠানকে পরিশ্রম করতে হয়, তার কর্মদক্ষতার গুণে এই সুনাম কিন্তু সে নিজে তৈরি করতে পারে। ট্রেডমার্ক, ট্রেডমার্ক হলো কি? ব্যবসায়িক চিহ্ন। প্রত্যেকটা পণ্যের একটা একটা ব্যবসায়িক চিহ্ন আছে, যেটা আমাদের বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে গ্রহণ করতে হয়। অর্থাৎ কোনো একটা দ্রব্য নতুন তার তৈরি করতে হলে তার প্যাটেন্ট বা ট্রেডমার্ক, সেগুলোও কিন্তু স্থায়ী সম্পত্তির মধ্যে পড়ে। তাহলে আমি
সম্পদ সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম যে সম্পদ সাধারণত দুই প্রকার, একটা হলো স্থায়ী সম্পদ আর একটা হলো চলতি সম্পদ। এই স্থায়ী সম্পদের মধ্যে আর একটা ভাগ আছে যেটা আমরা চোখে অনেকটা দেখি অনেকটা দেখি না, তবে অনুভব করা যায়, যেমন সুনাম, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব ইত্যাদি। পাশাপাশি আবার ব্যবসায়ের কিছু দায় আছে। এই দায়গুলো সম্পদের মতো যেমন স্থায়ী সম্পদ আছে, চলতি সম্পদ আছে, তদ্রূপভাবে দায় মানে দেনা, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান অন্য পক্ষের নিকট যে দেনা থাকে তাকে বলা হয় দায়। এই দায় আবার দুই প্রকার, একটা হলো দীর্ঘমেয়াদী দায় আর একটা হলো চলতি দায়। এখন প্রশ্ন হলো দীর্ঘমেয়াদী দায় কাকে বলা হয়? যে দায়ে 1 বছরের অধিক কাল যাবত যে দায় পরিশোধ করবার সুযোগ থাকে তাকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। যে দায় দীর্ঘমেয়াদী, যে দায়ের 1 বছরের অধিক কাল সময় পর্যন্ত পরিশোধ করবার সুবিধা ব্যবসা প্রতিষ্ঠান গ্রহণ করে, সেই দায়কে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। যেমন 10% হারে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হবে, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণপত্র গ্রহণ করা হবে, এগুলা কিন্তু 1 বছরের মধ্যেই কিন্তু শোধ করতে হবে এমন কোনো কথা নাই। তার যে সুদটা প্রতি বছর বছর শোধ করতে হয়, কিন্তু তার যে ঋণ, দীর্ঘমেয়াদী যে ঋণটা, সেই ঋণটাও 1 বছর অধিককাল সময় যাবত পরিশোধ করার সুযোগ থাকে। তাহলে এটাকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। আর একটা দায় আছে, যে দায়টা হলো চলতি দায়। চলতি দায় কাকে বলা হয়? চলতি দায় হলো সেই জিনিস যে যা 1 বছর বা তার ভিতরেই, 1 বছর বা তার ভিতরেই যে দায় পরিশোধ করতে হয়, দ্রুত পরিশোধ করতে হয়, তাকে বলা হয় চলতি দায়। যেমন পাওনাদার, প্রদবিল, স্বল্পমেয়াদী ঋণ ইত্যাদি। বাকিতে মাল ক্রয় করলে পাওনাদার বা প্রদ হিসাব তৈরি হয়। বকেয়া বেতন, কোনো কর্মচারীর যদি বেতন বকেয়া থাকে তাহলে সেটা পরিশোধ করতে হয় 1 মাস, 2 মাস বা 3 মাস, সর্বোচ্চ 1 বছরের মধ্যে। তাহলে এই ধরনের স্বল্প মেয়াদের মধ্যে যে দায় পরিশোধ করবার সুযোগ থাকে তাকে বলা হয় চলতি দায়। তাহলে আমরা হিসাব সমীকরণের এই অধ্যায়টা, হিসাব সমীকরণ সম্পর্কে জানতে হলে, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ও ই, এই যে সূত্রটাকে বাস্তবায়ন করতে হলে আমাদের সম্পদ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, যা আমি ইতিমধ্যে আলোচনা করেছি। আমাদের দায় সম্পর্কে আলোচনা করতে হবে, যেটিও আমি ইতিমধ্যে তোমাদের সামনে আলোচনা করেছি। আর একটি দুটো জিনিস আলোচনা করতে চাই, সেটা হলো ব্যয় এবং আয়। ব্যয়টা কি? প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবার জন্য পরিচালককে, ব্যবস্থাপককে বা প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তাদেরকে যে খরচ নির্বাহ করতে হয় সেটি হলো ব্যয়। যেমন বেতন, কর্মচারীদের বেতন, শ্রমিকদের মজুরি, প্রতিষ্ঠানের ভাড়া, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, পরিবহন ইত্যাদি, এগুলো হলো ব্যয়। আর একটা হলো আয়। প্রতিষ্ঠান যখন মাল বিক্রি করে মুনাফা করে, সেই মুনাফাটা হলো আয়। যেমন মাল বিক্রি করার কারণে তার একটি নিট মুনাফা হয়েছে, মোট মুনাফা হয়েছে, এটা হলো প্রতিষ্ঠানের আয়। কোনো বাড়ি বা দোকান প্রতিষ্ঠান যদি ভাড়া দিয়ে কোনো টাকা আয় করে, সেটা হলো তার আয়। এরপরে বিনিয়োগ থেকে যদি কোনো টাকা এসে থাকে, কাউকে কোনো টাকা যদি ঋণ প্রতিষ্ঠান দিয়ে থাকে, সেই ঋণের সুদটা হলো আয়। তাহলে একটা প্রতিষ্ঠানের ব্যয়ও থাকবে, আয়ও থাকবে, এবং আয় থেকে ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটা হলো তার মুনাফা। এই মুনাফা আবার দুই প্রকার, একটা হলো মোট মুনাফা আর একটা হলো নেট মুনাফা। মুনাফা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মোট মুনাফা, গ্রস প্রফিট, আর একটা হলো নেট মুনাফা, অর্থাৎ প্রকৃত মুনাফা। তাহলে আমি এই হিসাব সমীকরণ অধ্যায় আলোচনা করবার পূর্বে তোমাদের মোটামুটিভাবে
সম্পদ সম্পর্কে ধারণা দিয়েছি, দায় সম্পর্কে ধারণা দিয়েছি, আয় সম্পর্কে ধারণা দিয়েছি, ব্যয় সম্পর্কে ধারণা দিয়েছি। এগুলো তোমাদের পাঠ্যসূচিতে আছে। আশা করব তোমরা এই পাঠ্যসূচির যেখানে আছে সেখানে সুন্দরভাবে পড়ে শুনে আগামী ক্লাসে উপস্থিত হবে এবং আমার অনলাইন ক্লাসটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে। কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থাকে তাহলে আগামী ক্লাসে আমার সাথে তোমরা এগুলো নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করবার পরে আমি তোমাদের সাথে হিসাব সমীকরণের বাস্তব প্রয়োগ নিয়ে সরাসরি ব্ল্যাকবোর্ডে এবং আলোচনায় আসব। এ ব্যাপারে তোমরা খেয়াল করবে। আর আজকে তোমাদের বাড়ির কাজ হলো হিসাব বিজ্ঞান কাকে বলা হয়, হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ কি, ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানের ভূমিকা, হিসাব তথ্য কারা ব্যবহার করে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বাসায় দেখবে। এবং আমি সর্বশেষে হিসাব সমীকরণের উপরে যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটার উপরে সম্পদ দায় আয় ব্যয় সম্পর্কে হালকা ভাষা কিছু ধারণা দিয়েছি। তোমরা এই অধ্যায়ে অর্থাৎ হিসাব সমীকরণ অধ্যায়ে হিসাব সমীকরণের ধারণা থিওরিক্যাল একটু পড়বে, হিসাব সমীকরণের বৈশিষ্ট্য, হিসাব সমীকরণের মালিকানা সত্য পরিবর্তন, হিসাব সমীকরণের উপাদানের গাণিতিক সম্পর্ক, হিসাব সমীকরণের উপাদানের ব্যাখ্যা, হিসাব সমীকরণের ব্যবহার ও সুবিধা, এইগুলো নিয়ে একটু ভালো করে দেখে আসবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আরও তোমাদের সুচিন্তিত মতামত আমার সাথে শেয়ার করবে, আমিও আমার মতামত তোমাদের সাথে শেয়ার করব এবং আগামী ক্লাসের আমি হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ। সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।